মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। প্রাচীন কীর্তি সংস্কৃতির লীলাভূমি দেখে যাও দুচোখ জুড়ানো দৃশ্যপটের জেলায় ঠাকুরগাঁও। ঐতিহ্য ও সম্ভাবনার প্রাচীন জনপদ ঠাকুরগাঁওয়ের কুলিক নদীর তীরে অবস্থিত প্রত্ননিদর্শন রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে এই উন্মুক্ত প্রাঙ্গণে কুয়াশাচ্ছন্ন কনকনে শীত উপেক্ষা করে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, বছর যায় বছর আসে ইত্যাদিও তার যাত্রায় প্রতি বছর নতুন মাত্রায় আপনাদের সামনে উপস্থাপিত হয়। সেই ধারাবাহিকতায় ইত্যাদি এবার পা রেখেছে তার ৩৭তম বছরে। এই দীর্ঘ যাত্রায় আপনাদের ভালো লাগা, ভালোবাসা, সমর্থন, সহযোগিতা ছিল আমাদের চলার পথের পাথেয়। তাই আজকের এই অনুষ্ঠানে ইত্যাদি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সেই ৯০ দশক থেকেই শেকড়ের সন্ধানে আমরা ইত্যাদিকে স্টুডিওর ৪ দেয়াল থেকে বের করে গিয়েছি দেশের প্রান্তে প্রান্তে, দেশকে জানতে ও জানাতে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক বৈশিষ্ট্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁয়ে। শুরুতেই রয়েছে ঠাকুরগাঁও জেলার প্রয়োজনীয় কিছু তথ্য। হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং বর্তমানের অর্থনৈতিক সমৃদ্ধি ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনার সম্মিলনে ঠাকুরগাঁও জেলা এক ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ। ঠাকুরগাঁয়ের আদি নাম ছিল নিশ্চিন্তপুর। এই ভূমিতেই রচিত হয়েছিল চর্যাপদের কয়েকটি পদ। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে প্রমাণ পাওয়া যায় যে চর্যাপদের ভাষার সাথে এ অঞ্চলের ভাষার যথেষ্ট মিল রয়েছে। এ থেকেই প্রতীয়মান হয় ঠাকুরগাঁও একটি প্রাচীন জনপদ। 1860 সালে ঠাকুরগাঁও মহকুমা হিসেবে ঘোষিত হয় এবং 1984 সালের 1 ফেব্রুয়ারি 5টি থানা নিয়ে ঠাকুরগাঁও জেলার যাত্রা শুরু হয়। এ জেলার বিভিন্ন স্থানে রয়েছে অজস্র প্রত্নসম্পদ ও মূল্যবান পুরাকীর্তি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রত্নসম্পদ ও দর্শনীয় স্থানগুলো হচ্ছে রানীশঙ্কর জমিদার বাড়ি, হরিপুর জমিদার বাড়ি, রামরাই দিঘি, নাথ মন্দির, জামালপুর জামে মসজিদ, প্রাচীন জনপদ নেকমরদ, শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া, গেদুরা মসজিদ, গোরক্ষনাথ মন্দির ও তৎসংলগ্ন কূপ ও শিলালিপি, গোবিন্দনগর মন্দির, বলাকা উদ্যান, টাঙ্গন ব্যারেজ ও বালিয়াডাঙ্গির সূর্যপুরী আম গাছ। এছাড়াও ঠাকুরগাঁও নাট্য সমিতি মঞ্চ, ঠাকুরগাঁও টাউন ক্লাব, ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় অত্যন্ত প্রাচীন। রানীশঙ্কর উপজেলায় অবস্থিত খুনিয়া দিঘি মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় বৌদ্ধভূমি। শহীদদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ। এ জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। শস্য উৎপাদনে সমৃদ্ধ এ জেলায় বিপুল পরিমাণে গম, ভুট্টা, আখ, ধান সহ নানা শস্য উৎপাদন হয়। অনুকূল আবহাওয়ার কারণে গম উৎপাদনে দেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পনির বা চিজ উৎপাদনের জন্য ঠাকুরগাঁও বিখ্যাত। বর্তমানে এই জেলায় 37টি পনির উৎপাদন কারখানা রয়েছে। এক্ষেত্রে নারী উদ্যোক্তা মাসুমা খানম এখন ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি পরিমাণ পনির উৎপাদনকারীদের একজন। উল্লেখ্য, পনির উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিকদের 90%ই নারী। প্রতিদিন জেলায় 4200 কেজির বেশি পনির উৎপাদন হয়। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে বিশাল গাছটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে বটগাছের মতো মনে হলেও এটি একটি আম গাছ, সূর্যপুরী জাতের আম গাছ। এটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের সীমান্তবর্তী হরিণবাড়ি মৌজার মুন্ডুমালা গ্রামে অবস্থিত। প্রকৃতির আপন খেয়ালে বাড়তে বাড়তে গাছটি এখন প্রায় 2 বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এর উচ্চতা হচ্ছে প্রায় 80 থেকে 90 ফুট এবং মূল গাছের ঘের হচ্ছে প্রায় 35 ফুট।
গাছটির 3 দিক থেকে 19টি মোটা ডাল বেরিয়ে অক্টোপাসের মতো মাটিতে নুয়ে এক একটি শিকড়ের জন্ম দিয়েছে, ফলে প্রতিটি ডালই এক একটি স্বতন্ত্র বৃক্ষে পরিণত হয়েছে। অনেকের মতে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। কারো কারো মতে এই আম গাছটির বয়স হচ্ছে 200 থেকে 250 বছর। বছর ভেদে এই আম গাছটিতে প্রায় 120 থেকে 150 মণ আম উৎপাদন হয়। ব্যতিক্রম ধর্মী এই আম গাছটি দেখতে প্রতিনিয়ত অনেক পর্যটকই এখানটায় আসেন। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে রানীশংকেল উপজেলার বাচ্চের ইউনিয়নে কুলিক নদীর তীরে মালদুয়ার জমিদার রাজা টঙ্কনাথের রাজবাড়ি। টঙ্কনাথের পিতার নাম বুদ্ধিনাথ চৌধুরী, যিনি ছিলেন জমিদারের মন্দিরের সেবক। তবে রাজবাড়ি নির্মাণের কাজ বুদ্ধিনাথ চৌধুরী শুরু করলেও সমাপ্ত করেন তার ছেলে রাজা টঙ্কনাথ। লাল রঙের দালানটি স্থাপত্য শৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ লক্ষণীয়। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয় এবং বর্তমানে রাজবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো এই ঠাকুরগাঁয়েরই সন্তান, একসময়ের ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, শিক্ষক এবং বর্তমানে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তবে আজকে কোনো রাজনীতি নয়, আমরা আজকে কথা বলবো ভিন্ন কিছু বিষয়। আমরা জেনেছি আপনি একসময় ঠাকুরগাঁয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, নাট্য নির্দেশক ছিলেন, একজন অভিনেতা ছিলেন, যা অনেকের কাছেই অজানা। সে সময়ের উল্লেখযোগ্য দুই একটি স্মৃতির কথা যদি বলতেন। ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক ঐতিহ্যটা অনেক পুরনো। আপনি নিশ্চয়ই জানেন যে ঠাকুরগাঁতে একসময় তেভাগা আন্দোলন হয়েছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল, এবং এই নাট্য সমিতির জন্ম কিন্তু আপনার এডওয়ার্ড অষ্টম রাজার অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতিটাকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যে কারণে তখন থেকেই কিন্তু ঠাকুরগাঁতে নাট্য চর্চা শুরু হয়েছিল। একজনের নাম না বললে আমার জন্য অত্যন্ত অন্যায় করা হবে, যে উনিও সেকেন্ড জেনারেশন ছিলেন, ফণীন্দ্রভূষণ পালিত। উনি ছিলেন একটা অসাধারণ সৃজনশীল মানুষ, আপনার নাটকের ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে। ঠাকুরগাঁ ছাত্র জীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত, এই ফণীপালিতের হাতে আমার হাত করি। সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও একসময় আপনি শিক্ষকতাও করেছেন, পরবর্তীতে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। একসময়ের গুণী নাট্যজন, শিক্ষক এবং বর্তমানে রাজনীতিবিদ, এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি আপনার কাছে বেশি উপভোগ্য? নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই সবচেয়ে উপভোগ্য ব্যাপার, কোনো সন্দেহ নাই। বিশেষ করে বাংলাদেশের আপনার সামগ্রিক যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে ওই জায়গাটা আমাদের সময় ছিল আপনার অত্যন্ত চমৎকার একটা, যেখানে আপনি আসলে তৃপ্তি লাভ করতে পারতাম আমরা। ঠাকুরের ক্রীড়া জগতেও আমি মাঠে সবসময় থাকতাম। আই ওয়াজ অ্যাজ ওয়েল ক্রিকেটার অ্যাজ ওয়েল অর্গানাইজারও ছিলাম আমি। তখন কিন্তু একটা মেলবন্ধন ছিল সবার মধ্যে, এখন কি সেটা আছে? না না, এটা একেবারেই প্রায় চলে গেছে বলা যায় আর কি। আমি সময়টাকে বলি আপনার একটা নষ্ট সময়। শুনেছি খ্যাতিমান চিত্রনায়ক রহমান আপনার মামাতো ভাই হন। হ্যাঁ, জি জি। তার সঙ্গে মঞ্চে আপনি অনেক নাটক করেছেন। হ্যাঁ, ওই মঞ্চে। এবং আপনি আনোয়ার হোসেন। হ্যাঁ, আমি আনোয়ার হোসেন সাহেবের সঙ্গে করার সুযোগ আমার সৌভাগ্য হয়েছে, আপনার আনোয়ারের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে, নাটকটা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল আর কি। এবারে জানতে চাইবো একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথম গুণটি যেটা থাকা উচিত, তার জনগণকে বোঝার ক্ষমতা থাকা উচিত। তার 2 নম্বর, তার একটা স্বপ্ন থাকা উচিত। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, যে তার সততা অত্যন্ত জরুরি, একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান গুণটি বোধহয় সততাই হওয়া উচিত আর কি। না, আপনার এই বিষয়গুলো হলে আপনার জনপ্রতিনিধি ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আর কি। আমরা জেনেছি অভিনয়ের পাশাপাশি আপনার আরও একটি বিশেষ গুণ রয়েছে, আপনি একজন অসাধারণ আবৃত্তি শিল্পী। ইত্যাদি দর্শকদের জন্য কটি লাইন কি আবৃত্তি করে শোনানো যাবে? সেটা যাবে, সেটা মনে করতে পারি, কারণ এখনো আমার কিছু কিছু কথা আপনার মনে আছে আর কি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সব শেষে জানতে চাই, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা পরিচ্ছন্ন, একটা আনন্দময়, প্রেমময়, সৃষ্টিশীল এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র যদি আনতে পারেন, ওটাকে আপনি চর্চা করতে পারেন, তাহলে সব কিছুই নিয়ন্ত্রণ করা যায়। এবং আমার যে স্বাধীনতা কথা বলার, আমার যে আপনার মত প্রকাশের যে স্বাধীনতা, এটাকে আপনার আফোল্ড করতে হবে সবসময়, তাহলেই আপনি সব কিছুই পারবেন করতে। আজকে ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, ইত্যাদির দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ইত্যাদি অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আপনি কবে শুরু করেছেন এটা? শুরু করেছি অনেক আগেই, তবে ইত্যাদিটা শুরু করেছি 1989 সালে, 37 বছর হতে চললো। হ্যাঁ, তো এই সময়টা আমি প্রায় আপনার চেষ্টা করি আপনার। স্বাভাবিক, আপনি অনেক ব্যস্ত। হ্যাঁ, সবচেয়ে দেখতাম যখন এটা আপনার আমি
জেলে ছিলাম, জেলে আপনার এইগুলো যখন যেদিন হতো আমরা সময় করে সেই প্রোগ্রামটাই দেখতাম সবসময়। এটা মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আপনার মুখের সামনে কথা বলছি বলে মনে করবেন না। আপনি একজন অত্যন্ত সৃজনশীল মানুষ, আপনি একজন অত্যন্ত প্রজ্ঞাশীল মানুষ, এবং আপনার যে ক্ষমতাটা আছে আপনার যে মানুষকে অতি দ্রুত বিনোদনের মধ্য দিয়ে এডুকেট করার, এটা একটা অসাধারণ ক্ষমতা আছে আপনার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার সুযোগ দেওয়ার জন্য, যে আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনার মানুষদেরকে কিছু বলার জন্য। সকলকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ, বিশেষ করে আমার ঠাকুরগাঁয়ের মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবারে ঠাকুরগাঁয়ে ধারণকৃত এই অনুষ্ঠানে আনন্দিত প্রাণে ঠাকুরগাঁয়ের গীতিময়, স্মৃতিময় এবং প্রীতিময় পরিচিতি দেখব নৃত্য আর গানে। যেই মাটিতে ফসল ফলে সোনার যে খাঁটি, টাঙ্গর নাগর সুখ সেনুয়া নদী ধৌত মাটি, যেই মাটিতে ফসল ফলে সোনার যে খাঁটি, মাটির মতোই মানুষ যাদের সরল চিন্তাধারা, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও। রামরাই শুকান দিঘির বুকে জল করে থই থই, নৃগোষ্ঠীদের সংস্কৃতি দেখলে অবাক হই। রামরাই শুকান দিঘির বুকে জল করে থই থই, নৃগোষ্ঠীদের সংস্কৃতি দেখলে অবাক হই। প্রাচীন মসজিদ মন্দির আর সাগুনে শাল বাগান, প্রাচীন মসজিদ মন্দির আর সাগুনে শাল বাগান, ভালোবেসে ডাকবে তোমায় দেখতে যদি যাও, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও। টঙ্কনাথের রাজবাড়ি আর লোকায়ন জাদু ঘরে, অতীত কথা কয় এখানে আজও মৃদু স্বরে। টঙ্কনাথের রাজবাড়ি আর লোকায়ন জাদু ঘরে, অতীত কথা কয় এখানে আজও মৃদু স্বরে। শতবর্ষী আম গাছ দেয় মিষ্টি স্বাদের আম, শতবর্ষী আম গাছ দেয় মিষ্টি স্বাদের আম, বৃষ্টি জুড়ায় কমলা এবং খেজুর বাগানটা, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা ঠাকুরগাঁও। পরিচিতিমূলক এই গানের পর এবারে একটি অতি পরিচিত চরিত্র নিয়ে অপরিচিত পরিবেশনা। আর এই পরিচিত চরিত্রটি হলো হস্তরেখাবিদ। হস্তরেখা মস্ত হলেও তা দেখে সমস্ত কথা এখন বলা সম্ভব নয়, তাই এই হস্তরেখাবিদও এখন ব্যস্ত নয়, ন্যস্ত অন্য কাজে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? আপনি কে চাই? আমাকে কেন? আপনি তো জ্যোতিষাচার্য, তাই না? না, আমি অনাশ্চর্য, আশ্চর্যের সহকারী। কেন উনি কই? বাড়িতে। কেন বাড়িতে? কেন উনি চেম্বারে বসবে না? উনি এখন চেম্বারে আসেন না, আর আসেন না বলে তো দেখছেন না তার চেয়ারে বসে আমি ঝিমাইতেছি। তাহলে আমরা ভবিষ্যৎ জানবো কার কাছ থেকে? এখন আর উনি ভবিষ্যৎ বলেন না, বলা সাইডে দিচ্ছেন। কেন? নতুন বছরে তো আমাদের মতো অনেক নতুন দম্পতি আসতে পারে, অনেক কাস্টমার আসতে পারে, তারা ভবিষ্যৎ জানবে কি করে?
এখন ভবিষ্যৎ বলা খুব কঠিন। ওনার জন্য তো সব কিছু সহজ, উনি তো হাত দেখে সব বলতে পারে, সেই জন্য তো আমরা এখানে আসছি। শুধু হাত কেন, এখন হাত পাও পুরো বডি দেখেও বলতে পারে না কার ভবিষ্যৎ কেমন হইব। পরিস্থিতির উপর হাতের রেখা বদলায় যায়, এই জন্য পূর্বাভাস মেলে না। ভাই আপনার কথা শুনে তো আলো হয়ে গেছি, একটু খুলা কর। সব জিনিস আজকের কথাই ধরেন, আজকে উনি আপনারে কয়ে দিল আজকের দিনটি ভালো যাবে, কিন্তু ঘর থেকে বাইরে হয়ে আপনি পড়ে গেলেন জ্যামে, যে কামলে বাইরে হয়েছেন সে কাম রাস্তায় খায় ফেলাইলো। আবার ধরেন খুশি মনে বাজারে গেলেন, জিনিসপত্রের দাম দেখা আপনি মাথা ঘুরে চক্কর দিয়ে ওই জায়গাতেই পড়ে গেলেন। সুতরাং হাত থেকে বাজারের পরিস্থিতি পাওয়া যাইব না। আবার নব্য চাঁদাপাটি কখন এসে আপনার সামনে হাত পাতবো সেইটাও পাওয়া যাইব না। আবার ক্যাডা কখন কোন দাবি লইয়া শাহবাগের দিকে রওনা দিব পাওয়া যাইব না। এইসব কারণে পুরা সিটিতে যানজট, আর জটে পড়ে আপনার জানে কষ্ট, সময় নষ্ট হইব, পাওয়া যাইব না। আর এইসব কারণে ভাগ্যরেখা ভাগ্যে থাকে না, বদলা যায়। তাইলে উনি কবে এই কামে জয়েন করতে পারেন? আমি তো দূরের কথা, উনি নিজেও জানেন না, সেই জন্য তো বাড়িতে বয়ে রয়েছেন। তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? আসলে মানুষের ভবিষ্যৎ বলা তো দূরের কথা, উনি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। এই জন্য অনির্দিষ্টকালের জন্য এই চেম্বার বন্ধ থাকবে, আপনারা এখন আসতে পারেন। কেউ ভবিষ্যৎ জানতে চায়, কেউ অতীতকে ফিরিয়ে আনতে চায়, তাই অতীতের কথা টানতে চায়। দেখা যাক এই দম্পতির কে কোনটা মানতে চায়। কি ব্যাপার, আজকে এত বছর পর 20তম বিবাহ বার্ষিকীতে এসব তুমি কি উপহার এনেছো? আমাদের বিয়ের প্রথম বছরের ছবি, আর এই যে এটা বিয়ের আগে আমাকে লেখা তোমার চিঠি। এসব কোনো উপহার হলো? হলো, আজকের এই দিনে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি কি ছিলে আর কি হলে। তার মানে তোমার ছবিটা দেখেও তুমি বুঝতে পারছো না তুমি কেমন ছিলে। 20 বছর পরেও কি মানুষ একই রকম থাকবে? তা থাকবে না, কিন্তু তার পোশাক আশাক, দীর্ঘ কালো কেশি চুল, নাকে নথ, কানে ছোট্ট একটা দুল, হাতে কটা চুড়ি আর সাধারণ আটপৌরে দেশি শাড়ি, এই সব কিছুতেই তোমাকে মনে হচ্ছে অসাধারণ। আর এই অসাধারণ রূপ দেখেই কিন্তু আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর এখন দেখো তোমার ঘরে পরা শাড়িটা কত দামি, হাত ভরা চুড়ি, চুলগুলোই পার্লারের ছোঁয়া, নখগুলো পর্যন্ত কৃত্রিম। এত কিছু করার পরেও তোমাকে কিন্তু আগের মতো অসাধারণ লাগছে না। তার মানে তুমি কি আমাকে গ্রাম্য হয়ে থাকতে বলছো? আমাকে অদ্ভুত লাগবে সেটা তুমি চাইছো? দেশীয় সাজে তোমাকে অদ্ভুত না, সুন্দর লাগে, কিন্তু তোমার আগের চাহিদা আর এখনকার চাহিদাও তো অনেক পার্থক্য। কে বলেছে তোমাকে? এই চিঠিটা পড়ে দেখো, তুমিই লিখেছিলে আমাকে ছাড়া তুমি জীবনে আর কিছুই চাও না, আমি তোমার জীবন। আর এখন শুধু শপিং সেন্টারই না, তোমার অনলাইন কেনাকাটার টর্চারে আমি জর্জরিত। প্রতি মাসে ফেসবুক আপলোডের জন্য নিত্য নতুন শাড়ি চাই, বিউটি পার্লারে সাজসজ্জা চাই। আমি জানতাম না আমার স্ত্রী একসময় ফেসবুক লাইভে এসে মানুষকে তার রূপ দেখাবে। আমি বুঝতে পারছি আগের তুমি আর এখনকার তুমির মধ্যে বিস্তর পার্থক্য। আমরা গানে শুনেছি এই তুমি সেই তুমি নয়তো, তবু মনে মনে ভাবি আবারও হারানো দিন ফিরে পাবো হয়তো। আসলে হারানো দিন ফেরানো যায় না, কিন্তু হারানো স্মৃতিকে সংরক্ষণ করা যায়। ঠাকুরগাঁয়ে তেমনি একটি স্মৃতি জাদুঘর রয়েছে যা মনে করিয়ে দেয় প্রীতিময় সেই দিনের কথা। নাম লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। ঠাকুরগাঁয়ের পূর্ব আচ্ছা গ্রামে তৈরি করা হয়েছে অনন্য বৈশিষ্ট্যের ব্যতিক্রমী জাদুঘর লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। 2017 সালের ডিসেম্বরে আমরা এই জাদুঘরটি ইত্যাদিতে প্রথম দেখিয়েছিলাম। জাদুঘর বলতে আমরা যা বুঝি এটি ঠিক তেমন নয়। জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে অস্তিত্বের সন্ধানে শিকড়ের টানে। তখন জাদুঘরটিতে ছিল 4টি স্বতন্ত্র গ্যালারি। তৃণমূল লোকজ গ্যালারি, যেই গ্যালারিতে রয়েছে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা, কর্ম, হাসি কান্না, বিনোদনের বিচিত্র উপকরণ। নদী গ্যালারি, যেখানে দেশের 200 নদীর পানি বোতলে সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে যেসব নদীর অস্তিত্ব নেই এমন অনেক নদীর পানিও এখানে সংরক্ষিত আছে। সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গ্যালারি, নৃগোষ্ঠীদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে এই গ্যালারিটি। এবং মুক্তিযুদ্ধ গ্যালারি, যেখানে রয়েছে দেশের অনেক স্বীকৃত বধ্যভূমির মাটি, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মারক ও রণাঙ্গনের সংরক্ষিত ইতিহাস। বর্তমানে লোকায়ন জাদুঘরে আরও 2টি নতুন গ্যালারি সংযোজন করা হয়েছে। একটি হচ্ছে বিজ্ঞান গ্যালারি, যেখানে শুরু থেকে এ পর্যন্ত ধাপে ধাপে বিজ্ঞানের অগ্রগতি তুলে ধরা হয়েছে। আরেকটি হচ্ছে খেলনা গ্যালারি, যেখানে রয়েছে শিশুদের একাল সেকালের নানান খেলনা। অস্তিত্বের টানে শেকড়ের সন্ধানে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু ইত্যাদিতে যখন এটির প্রথম প্রচারিত হয়, তারপরে বিভিন্ন অঞ্চলের মানুষ এই জাদুঘরে উপস্থিত হয়। এই ধারাবাহিকতায় আমরা খেলনা গ্যালারি এবং বিজ্ঞান গ্যালারি ইতিমধ্যেই দর্শকদের জন্য উন্মুক্ত করেছি। যে খেলনা ছিল আমাদের শিশুদের প্রাণের বিষয়, সংস্কৃতির সাথে সম্মিলিত, সেই সমস্ত খেলনা যা আজকের ডিজিটাল যুগের ছেলে মেয়েরা কখনো দেখতেও পায় না,
তার ভিতরে একটি মেলবন্ধন তৈরি করাই এর একটি মূল উদ্দেশ্য। এবং বিজ্ঞানের যে ধারাবাহিকতা, সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত আমাদের আরেকটি প্রয়াস। আমরা ইত্যাদির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ যে আমাদের এই উদ্যোগটিকে তারা বরাবরই আমাদের দেশের এবং দেশের বাইরেও দর্শক শ্রোতাদের সামনে উন্মুক্ত করেছে। লোকায়ন জাদুঘরে শিশু খেলনার নানান বিবর্তন দেখলাম, তেমনি মিডিয়াতে কথা বলার ক্ষেত্রেও সময়ের আবর্তনে নানা বিবর্তন এসেছে। যেই বিবর্তনে মাঝে মাঝে ঘরেও শব্দ প্রয়োগে দেখা যায় পরিবর্তন। কবে শুনবা তুমি? ওই যে যাচ্ছে। এই যে শোনো, কোথায় যাচ্ছ? বাইরে। কোথায়? কেন, আমি কি বাইরে যেতে পারি না? আমি তো তোমাকে যেতে নিষেধ করিনি। জানতে চাচ্ছি কোথায় যাচ্ছ? আমার এক বন্ধুর কাছে। কোন বন্ধু? নাম কি? আচ্ছা, তুমি কি আমার সব বন্ধুকে চেনো? চিনি না বলেই তো চিনতে চাই। দেখো বাবা, সব সময় তোমার এই হিজেমনি আর এত না না শুনতে আমার ভালো লাগে না। তোমার সম্পর্কে এত কমপ্লেন শুনতেও আমার ভালো লাগে না। আমার জানতে হবে তুমি কোথায় যাও, কি করো। কেন, কি করেছি আমি? তুমি যাদের সাথে মেশো তারা ভালো না। প্রতিদিন তুমি অনেক টাকা খরচ করো। এত টাকা দিয়ে কি করো? বাসায় খাও না, সব সময় রেস্টুরেন্টে খাও। এতে বেনিফিশিয়ারি হচ্ছে কে? ঠিক আছে, তোমার টাকা আর নেব না। টাকাটা বড় প্রশ্ন নয়, সোজা কথা, তুমি আর এভাবে চলতে পারবে না। আমি কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করব। কি করবে তুমি? আর কোনো ছাড় দেওয়া হবে না, অনেক হয়েছে। তোমার সাথে যারা চলে, তোমার যত স্টেক হোল্ডার আছে, সবার সাথে তোমার যোগাযোগ বন্ধ করে দিতে হবে। সোজা কথা, তোমার জীবনের একটা রোড ম্যাপ থাকা দরকার। এন্ড অফ দ্য ডে সেই ম্যাপ অনুযায়ী তোমাকে চলতে হবে। কিন্তু তুমি তো এসব কথা বলে চলে যাবে কাজে, শেষে ঘরে আমার উপর অত্যাচার শুরু করবে। সে আমাদের না, তার ম্যাপ অনুযায়ী চলে। কিছু বললেই ধাওয়া, পাল্টা ধাওয়া, ঘেরাও, নতুন নতুন কর্মসূচি দেবে। রুমের মধ্যে অবস্থান কর্মসূচি পালন করবে, নতুন নতুন আলটিমেটাম দেবে। এটা দাও, ওটা দাও, না দিলে ভাঙচুর শুরু করবে। দিন শেষে আমাকেই স্যারেন্ডার করতে হবে। ঘরের মধ্যে এসব কার্যকলাপ আর চলবে না। এরপর থেকে এসব ব্যাপারে আমি কিন্তু জিরো টলারেন্স গ্রহণ করব। তোমার কোনো ন্যারেটিভই আর চলবে না। এই ন্যারেটিভ কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কিন্তু কোথাও কোথাও তা অ্যাক্টিভ। যে অ্যাক্ট ফ্যাক্ট ছেড়ে মাঝে মাঝে মানুষকে করে তোলে রিঅ্যাক্টিভ। কিন্তু স্যার কারণ টাটকা আছে তো? আজকে সকাল আইছে, শীতের টাটকা সবজি, এই দেখেন এখন সমস্ত বডিতে কুয়াশা লেগে রয়েছে। সিম আছে? আছে মানে কোন জাতে নেবেন সেইটা কোন? ধলা সিম, পুটি সিম, চ্যাপটা সিম, বাইনতারা সিম, কেরালা সিম, সীতাকুণ্ডু সিম, নলডুগি সিম, বিসি ছাড়া সিম, বিসিয়ালা সিম। আচ্ছা, এবার কোন বেগুন কোনটা ভালো? সবই বলা, খালি কোনটা নেবেন? সাদা বেগুন, কালা বেগুন, সবুজ বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন। গোল বেগুন 3 কালার, সাদা কালা, সবুজ গোল। আচ্ছা, মূলার কি অবস্থা? লাল মূলা, সাদা মূলা, ছোট মূলা, বড় মূলা, তরকারির মূলা, সালাদের মূলা, পাতা ছাড়া মূলা, পাতা সহ মূলা। তবে লাস্টেরটা নিলে কিন্তু ডাবল লাভ, সবজিও খাইতে পারবেন, মূলার তরকারিও খাইতে পারবেন। আর টমেটোর অবস্থা? টক, মিষ্টি, কাঁচা, পাকা, এরপরে আছে সেরি টমেটো। আচ্ছা আচ্ছা, কচু কি অনেক পদের? স্যার, আমার কাস্টমারও মেলা পদের, সবজিও মেলা পদের। এই কচুর ভিতরে ধরেন ওল কচু, মান কচু, মাইটে কচু, গাঠি কচু, নারিকেল কচু, দুধ কচু, পানি কচু, শোলা কচু, পঞ্চমুখী কচু। মিষ্টি কুমড়া তো একই পদ নাকি? আপনি খালি কোন জাতের লইবেন? ভাদ্র, চৈতা, কাঁচা, পাকা, কালি কুমড়া, ভুই বিলাতি, চাল বিলাতি। আলুর সম্পর্কে আমার আইডিয়া আছে, পুরান আলু আর নতুন আলু। কি কোন স্যার, এই আইডিয়া নিয়ে সবজি কিনতে পারবেন? নতুন পুরান তো আছে, এর বাদেও আছে আলুর দামের ছোট আলু, চিপসের বড় আলু, জাম আলু, মিষ্টি আলু, শিলবিলাতি আলু, বগুড়ার আলু, ইন্দুরকানি আলু, রাঙ্গা আলু, সাদা আলু। থাক থাক থাক, আমি নিজে আউলে গেছি। আমারে আগে একটু 50 গ্রাম কাঁচামরিচ দেন। দিতে আছে, কিন্তু কোনটা? সাদা নাকি কালা? কাঁচা মরিচ, শুকনো মরিচ, নাগা মরিচ, ধানি মরিচ, ফুটকা মরিচ নাকি বোম্বাই মরিচ? না থাক, আমি এখন কিছু নিব না। আমার মনে হয় সবজির উপর ক্লাস করতে হবে। আমি একটু পানি খায়া রেস্ট নিয়া আধ ঘন্টা পরে আইতেছি, চলো। এবারে আপনারা যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের জন্য পর্ব, অর্থাৎ দর্শক পর্ব। বরাবরের মতোই এই পর্বে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের মাঝখান থেকে 3 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আজ আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের ঐতিহ্য ও অপার সম্ভাবনার জনপদ এই ঠাকুরগাঁওয়ে এসেছি, তাই এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করব। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এখানে রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন, তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটেছিল এই ঠাকুরগাঁওয়ে। বলতে হবে কবে, কোথায়, কেন তিনি এসেছিলেন। এখানে একজন, বলুন আপনি। 1929 সালের 10ই মার্চ ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একটি মিলাদ মাহফিলে এসেছিলেন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? মোহাম্মদ বাবুল হোসেন। কি করেন আপনি? আমি স্যার প্রভাষক, রানী শঙ্কর ডিগ্রি কলেজ। অনেক ধন্যবাদ। এবারে পরবর্তী প্রশ্ন,
প্রখ্যাত প্রাবন্ধিক ও সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম এই ঠাকুরগাঁও জেলাতেই। বলতে হবে কত সালে ঠাকুরগাঁয়ের কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে একজন, বলুন আপনি। ওনার জন্ম হচ্ছে তৎকালীন বৃহত্তর দিনাজপুর জেলার বর্তমানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি। উনি 1918 সালের 4 ফেব্রুয়ারি এই বালিয়াডাঙ্গি উপজেলায় জন্মগ্রহণ করেন। তো সঠিক হয়েছে, তার জন্য করবালি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজন খান। কি করেন আপনি? আমি ঠাকুরগাঁয়ের ইএসডিওতে চাকরি করি। অনেক ধন্যবাদ। এবারে পরবর্তী প্রশ্ন। ঠাকুরগাঁও নাট্য সমিতি এবং ঠাকুরগাঁও টাউন ক্লাব দুটোই অত্যন্ত প্রাচীন। বলতে হবে এই দুটির কোনটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে দাঁড়িয়েছেন এখানে একজন মহিলা, বলুন আপনি। নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছে 1910 সালে আর টাউন ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে 1911 সালে। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম মোসাম্মদ রোজিনা পারভিন আর আমি মোৎসাপুর পাবলিক হাই স্কুলে চাকরি করি। শিক্ষিকা, অনেক ধন্যবাদ। তার জন্য করতালি। আমরা 3 জন দর্শক পেয়ে গেছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা 3 জন দর্শক পেয়ে গেছি। এবারে তাদের নিয়ে করব আমরা দ্বিতীয় পর্ব। আমরা জানি ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব এলাকা কিছুটা শীত প্রধান এলাকা। এ সময় দেখা যায় গ্রামের চায়ের দোকানের সামনে বেঞ্চিতে বসে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে চায়ের কাপে ঝড় তোলেন। তাদের এইসব বিষয় নিয়েই আমরা ছোট্ট একটি নাটিকা তৈরি করেছি, যেখানে 3টি চরিত্র রয়েছে। দুজন হচ্ছেন গ্রামবাসী যারা বসে বসে আলোচনা করছেন, আরেকজন হচ্ছেন চা বিক্রেতা যিনি চা বিক্রি করেন। এখানে আপনি চা বিক্রেতার অভিনয় করবেন আর আপনার নাম হচ্ছে সকিনা, আর আপনারা দুজন হচ্ছেন গ্রামবাসী যারা আলোচনা করবেন। ইতিমধ্যেই চরিত্র অনুযায়ী আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভালো করে পড়বেন এবং প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ। এবার আমরা শুরু করব। তবে আপনাদের অভিনয়টা করতে হবে ঠাকুরগাঁয়ের আঞ্চলিক ভাষায়। তবে বলে রাখছি এখানে আরো একটি চরিত্র রয়েছে যেটি অদৃশ্য চরিত্র, দেখা যাবে না। তাহলে শুরু করুন আপনারা। এই সখিনা, আমাক 2টা চা দে। যে ঠান্ডা পড়িছে কাপলা ভরাই দিস। কাপ ভরে চা খাবা চাইলে দাম বেশি দিবা হবে। বাপ রে, এই নে যে জিনিসপত্রের দাম, তুই ফের কহছিস 1 কাপ চায়ের জন্য দাম বাড়াই দিবা হবে। জিনিসপাতির দাম নাকি খালি তোমার তানে বাড়িছে, আমার তানে বাড়েনি? এই তুই কিন্তু রাজনীতির প্যাচ মারিছিস। এখন গোটা দেশটা তো রাজনীতি ঢুকে গেছে। এইটা তুই ঠিকই কাহাছিস, কিন্তু আরেকটা বিষয় কি জানিস? ওই সময়ের হিসাব হলো আলাদা আর এই সময়ের হিসাব হলো আলাদা। ওই সময় মুখখান দেহেনে একটা কথাও বলা যায়নি। কথা কইলে কি যে হবে, জেলে দিবে না ফাঁসি দিবে না কোন ঘরে নিয়ে যাবে কে জানে। কিন্তু এলা আমরা মন খুলে কথা কহিবা পারি। হ্যাঁ, তাইলে ভাই শুনে মুহ একখান মন খুলে কথা কহু। কহ। এলা কহেন দি হামাক কম্বললা দিবে কোন বেলা, যে শীত কইছে এলা তো আর কাহকো দেখো ওই না। কম্বল তো রাজনীতি আছে। কম্বল নিলে ছবি তুলতে হবে। ওরা যে আমাদেরকে কম্বললা দিয়েছে লোকজনকে দেখাতে হবে নি। তাই ওইটা কে যাচ্ছে কামাল না? হে হে কাও ধরো মাত, আইজ পাইছু। বাপরে বাপ, খুব জ্বালাইছে, জ্বালা একদম খায় ফেলাইছে। যেখানে সেখানে মাস্তানি করছে। আইজ বাপু তক পাইছু, আইজ ওয়াক ধরিম, ধরে হানে বুঝাম মাস্তানি কি জিনিস। আইজ ওয়াকের পাবে কত ধানত কত চাউল। হ্যাঁ, শিক্ষা দিতে হবে। ওই তো চান্দাবাজি করছিল। হ্যাঁ ভাই, ধরে ওয়াক ভালো করে ধোলাই দে। ওয়া মোর বিনা টাকায় মেলা চা খাইছে, ওয়াক ভালো করে ধোলাই দেন। হ্যাঁ চলো, ওয়াক সবাই মিলে ধরি। এই দাঁড়াইস। কাহু যদি পাপ করে ওই পাপের সাজা ওয়াক পাতে হবে। আইনটা আমরা নিজের হাতত তুলে নিমনি। পাপ কিন্তু বাপক ছাড়ে না, হামাক ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমরা পুলিশ হক বিচার দিব। কি কহছিস রে? ঠিক কয়েছিস। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। আমরা এই দর্শকদের অভিনয় দেখলাম এবং শুনলাম, তারা চমৎকারভাবে অভিনয় করেছেন। যদিও এরা কেউই অভিনয় শিল্পী নন, তবে আপনাদের উচ্ছ্বাস এবং আমাদের কাছেও মনে হয়েছে এই 3 জনের মধ্যে ভালো করেছেন ইনি সুজন খান। তার জন্য করবেন। আপনি হচ্ছেন আমাদের আজকের এই কম্পিউটার বিজয়ী। আর আপনাদেরও কারণ এরা সবার কিছু নেই, আপনাদের সবার জন্যই পুরস্কার রয়েছে। আমাদের কাছে সবসময়ের জন্য মহামূল্যবান পুরস্কার এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে ক্যাপ কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। দর্শক মণ্ডলী,
কিছু কিছু উপস্থাপক দেখেছি যাদের সস্তা উপস্থাপনার ব্যবস্থাপনা দেখে অব্যবস্থাপনা এমন হয় এ যেন মানুষ নয়, স্প্রিং লাগানো কোনো পুতুল যেন লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মাইক্রোফোন কাঁপাচ্ছে এবং হাঁপাচ্ছে। এবারে তেমনই একজন লম্ফ ঝম্প চিৎকার সর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎকার। আমি এবারে এমন একজন সংবাদ উপস্থাপকের সঙ্গে কথা বলবো যার আচার আচরণ এবং লম্পজম্পের কারণে আপনারা অনেকে তাকে চেনেন এবং তার সম্পর্কে জানেন। আচ্ছা, আপনি কতদিন ধরে সংবাদ পরিবেশনা মানে সংবাদ নিয়ে কাজ করছেন? কি বলছেন আপনি? আপনার তো জানা থাকা উচিত আমি কতদিন ধরে এই চ্যানেলে কাজ করছি। আমি তো আপনার সামনেই বসে আছি, তারপর আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? এটা আমার অভ্যেস, চিৎকার না করলে আমি মুড পাইনি। ও, তার মানে এটা জেনেটিক প্রবলেম, মানে বংশগত। তা বলতে পারেন, আমরা ছোট থেকে বড় হয়েছি এই চিল্লাচিল্লির মধ্যেই। হ্যাঁ, তবে আপনার ওই সংবাদ পরিবেশনে আপনার ওই চিল্লানিটা দেখলে মনে হয় আপনি একসময় ক্যানভাসার মানে রাস্তার হকার ছিলেন। সেটা যে ছিলাম না তা কিন্তু না। তারপর হঠাৎ এই চ্যানেলে সুযোগ হলো, তারপর থেকে কাজ শুরু করে দিলাম। বাহ, ক্যানভাসার থেকে প্রেজেন্টার। তবে আপনার ওই লাফালাফি আর কথা বলা দেখে মনে হয় আপনি ওই সার্কাসের জোকারও ছিলেন। ঠিক ধরেছেন, ছেলেবেলা থেকে সার্কাসের জোকারদের আমি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য পেয়েছিলাম। মনে করেন আমার ওখান থেকে শুরু আর কি। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীর সাথেও এইভাবে কথা বলেন? না, সে তো কথা বলার সুযোগই পায় না। ওই যে বললাম পারিবারিক শিক্ষা। আমার বাবার মতো স্ত্রী যখন এক ধাপ চড়ায় আমি তখন 2 ধাপ চড়াই, আর স্ত্রী তখন ডরায়। আপনার জীবনের দুঃখ কি? আমি যখন দুঃখের কথা বলি তখন লোকজন হাসে, হাসির কথা বললে লোকজন উত্তেজিত হয়ে যায়, আবার উত্তেজনার কথা বললে তখন মারতে আসে। কোনো কিছুই তাদেরকে বিশ্বাস করাতে পারি না, ব্যর্থ হই। তাহলে এবারে আমরা আপনার একটু যে উপস্থাপনার অভিনয় দেখব। নিশ্চয় নিশ্চয়। এই যে দেখুন, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। কি দেখাচ্ছে ওরা? হ্যাঁ, আমাদের দেশের বিরুদ্ধে কি বলছে? আপনাদের সবাইকে বলছি, আপনারা দেখুন, আমি কিছু বলবো না। ও ও আর থাকবে না, আর থাকবে না। না, আপনারা সবাই কাঁপিয়ে দিন, আপনারা সব কাঁপিয়ে পড়ুন। কি হচ্ছে, কি হচ্ছে সব? আমি এসব কিছুই মানি না, প্রশ্নই ওঠে না। বসে পড়লেন কেন? উঠুন উঠুন উঠুন। আর এভাবে লাফাবেন না, বেশি লাফালাফি করলে আবার পা ভেঙে যেতে পারে, বুঝতে পেরেছেন? আর শুনুন, গুজব ছড়াবেন না। আপনার এই সমস্ত গুজবে কেউ কান দেয় না। নিত্যদিনের কাজকর্ম এড়িয়ে ঘর থেকে বেরিয়ে দূরে বা কাছে একটু বেরিয়ে আসতে শীত মৌসুমে অনেকেরই ইচ্ছে জাগে, তাই গন্তব্যও ঠিক করে রাখেন আগে। এই গন্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে মনে পড়ে 6 বছর আগের কথা, যখন আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পাড়ি দিয়ে দুর্গম অঞ্চল টেকের ঘাটে গিয়েছিলাম। 2018 সালে আমরা যখন এখানে ইত্যাদি ধারণ করি তখন এখানকার যাতায়াত ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। আমাদের জানা মতে ইত্যাদি ধারণের আগে এখানে কোনো টেলিভিশন ক্যামেরা আসেনি। টেকের ঘাটের সৌন্দর্য যেন প্রকৃতির শৈল্পিক হাতে সজ্জিত। আর টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ তো রয়েছেই। একটা সময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা শব্দ দূষণ সৃষ্টিকারী ইঞ্জিন নৌকায় ঘুরতেন, সেখানে এখন স্বপ্নের পরিবর্তন এসেছে। নৌকার জায়গায় এসেছে হাউস বোট। কেউ কেউ এগুলোকে বজরাও বলে থাকেন। এসব বোটের সাজসজ্জা দেখে মনে হয় বিলাসবহুল লঞ্চ, কেউ বলেন ভাসমান বিলাসী রিসোর্ট। অত্যাধুনিক সুবিধা সহ এসব হাউস বোটে রয়েছে সুসজ্জিত কেবিন, স্বাস্থ্যসম্মত টয়লেট, বাথরুম, চমৎকার ওপেন লাউঞ্জ, করিডোর, বেলকনি, ছাদে বসে আড্ডা দেওয়া এবং হাওরের সৌন্দর্য উপভোগ করা। রয়েছে চাহিদা অনুযায়ী হাওরের বিভিন্ন রকমের মাছ দিয়ে খাবারের ব্যবস্থা। এসব জলযানে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা এবং ইন্টারনেট সুবিধা। সম্ভাবনার বিশাল এই জলধারাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নৌ পর্যটন। হাওরে নৌকায় রাত্রিযাপন এনেছে পর্যটকদের জন্য একটি নতুন চমক। এসব বোটের মাধ্যমে পর্যটকদের হাওর ভ্রমণ সহ টেকের ঘাটের দর্শনীয় স্থানগুলো দেখানো হয়। আমরা কথা বলেছিলাম একজন হাউস বোট মালিকের সঙ্গে। এখন সুনামগঞ্জ শহর থেকে খুব সহজে হাউস বোটে করে টেকের ঘাটে আসা সম্ভব, যেটি একসময় মানুষ অনেক কষ্ট করে টেকের ঘাটে আসতো। কিন্তু ইত্যাদি অনুষ্ঠানের পর থেকে টেকের ঘাট রাতারাতি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়। এখানকার পর্যটকের সংখ্যাও বাড়তে থাকে এবং আমরা পর্যটকের এই চাহিদা মাথায় রেখে এখানে অর্থ বিনিয়োগ করি, যাতে করে পর্যটকদের যেমন সুবিধা হচ্ছে তেমনি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। হাওর থেকে এবারে চলুন সাগরে। হাওরে যেমন ভাসমান বোট রয়েছে, সাগরে তেমনি রয়েছে ভাসমান দোকান। বিস্ময়কর এসব দোকানে ভেসে ভেসেই চলে বেচা কেনা। পটুয়াখালী জেলার রাঙামাটি উপজেলা সদর থেকে নদীপথে 25 থেকে 30 কিলোমিটার সাগরের দিকে এগিয়ে গেলেই সোনারচর ও কলাগাছিয়া চরের সাগরের মোহনায় দেখা মেলে এ ধরনের ভাসমান দোকানে। পর্দায় দেখতে পাচ্ছেন জেলেদের অনেক মাছ ধরার ট্রলার। স্থানীয় জেলেরা এ ধরনের ট্রলারে করেই সাগরে মাছ ধরতে যান এবং সাগরে মাছ ধরার জন্য 3 থেকে 7 দিন সাগরে অবস্থান করেন। এর ফলে অনেক সময় তাদের খাবার এবং ইঞ্জিনের তেল ফুরিয়ে যায়, তখন অকুল সাগরে বিপদে পড়েন জেলেরা।
ছেলেদের এসব চাহিদার কথা ভেবেই এই ভাসমান দোকান। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এগুলো দোকান, কিন্তু কাছে গিয়ে ট্রলারের দিকে তাকালেই চোখে পড়বে মুদি দোকানের আদলে সাজানো দোকানের মালামাল। চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, বিভিন্ন ধরনের শুকনো খাবার থেকে শুরু করে জ্বালানি তেল, সাবান, গ্যাস সিলিন্ডার, ঔষধ, খাবার স্যালাইন সহ অনেক প্রয়োজনীয় জিনিসই রয়েছে এসব দোকানে। চলতি পথে রসদ ফুরালেই এসব দোকানে ভিড় জমান মাছ শিকারী জেলেরা। মূলত জেলেরাই এসব দোকানের প্রধান ক্রেতা। আমি 1 মাস আগে আমাদের এই বর্তানিয়া গলাচিপা থেকে 9 লাখ টাকার মালামাল নিয়ে এখানে আসছি। আরও 2 মাস থাকতে হবে। আমরা দৈনিক যা বেচা কিনা করি এখান থেকে তা বিক্রি করে গলাচিপা থেকে আবার ছোট বোট নিয়ে ওখান থেকে মাল নিয়ে আসি। এই ভাসমান দোকান থাকায় কিন্তু জেলেদের অনেক ধরনের উপকার হয়েছে। খুব দ্রুত সময় তারা আবার বাজার সদাই নিয়ে সাগরে মাছ ধরতে পুনরায় আবার যেতে পারে। আমরা সাগরে গেছিলাম মাছ ধরার উদ্দেশ্যে, যাওয়ার পরে আমাদের ওই জায়গায় ওয়েদার খারাপ হয়ে গেছে, তারপরে আমাদের বোট অনেকটা চালাইতে হয়েছে, যে কারণে আমাদের তেল ফুরিয়ে গেছে। ওই দোকান দিয়ে আমরা তেল নিছি, দোকানটা না থাকতে তাহলে আমাদের অনেক সমস্যা হইতো, যে কারণে দোকানটা হওয়া আমাদের অনেক উপকার হয়েছে। পরিবার খুঁজছে পাত্রী, ভাবছে দিন রাত্রি। ভাবনা পাত্রীর শিক্ষা নিয়ে, সেটা মিললেই দেবেন বিয়ে। তবে কোন শিক্ষা, পারিবারিক নাকি পারিপার্শ্বিক শিক্ষা? হ্যাঁ, কি ব্যাপার ভাই বোন মিলে কি এত গল্প করছো? শোনো, অনেক খোঁজাখুঁজি করে একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে, যেমন গায়ের রং তেমনি উঁচা লম্বা। শুধু গায়ের রং দেখলেই চলবে? রং ফর্সা, কিন্তু অন্তরটা যদি ফর্সা না হয় তাহলে কি করবে? ছেলের সংসারে যাবে, আমাদের সংসারে যাবে, সারাদিন অশান্তি লেগেই থাকবে। দুলা ভাই, আমি খোঁজ নিয়েছি, মেয়ের বংশ খুব ভালো, ফ্যামিলির সবাই শিক্ষিত। কিন্তু মেয়ের পোশাক আশাক, সাজসজ্জা, রান্না বান্না, আচার ব্যবহার এগুলো সম্পর্কে তো জানতে হবে। আপা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মেয়ের চেহারা ছড়ো, তার বংশ ভালো হলে বাকি সব শিখিয়ে নেওয়া যাবে। তার মানে এসবের জন্য একেবারে মাস্টার রাখতে হবে নাকি? মাস্টার অফ অল? আপা, এই যুগে এসে কি যে বলো না, মাস্টার রাখতে হবে কেন? ইউটিউব আছে না, রান্না না জানলে রান্নার অনুষ্ঠান আছে, শিখে নেবে। পোশাক আশাকের জন্য প্রচুর ফ্যাশন সাইট আছে, 7 দিন দেখলে বহুমাই মানুষকে ফ্যাশন শেখাতে পারবে। গান, নাচ, রূপসজ্জা, সাজসজ্জা, এমনকি স্বামীর সাথে রং ঢং করার জন্যও বিভিন্ন দম্পতিদের কন্টেন্ট আছে, সব কিছু শিখে নিতে পারবে। আবার হিন্দি সিরিয়াল টিরিয়ালের আসক্তি থাকলে তো বিপদ। তখন শাশুড়ির সাথে কিভাবে কুটনামি করতে হবে, সংসারে কিভাবে ভাঙন ধরাতে হবে, সবই শিখে যাবে। তখন তো আরেক বিপদ, এই ইউটিউব থেকে শিক্ষা নিতে অভ্যেস করলে অনেক কিছুই শিখে ফেলবে। তখন হয়তো দেখা যাবে ঘরে বাইরে রাস্তা ঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে এই তোমাদের ওই টিকটক না কি জানি বলে, ওই সব করছে। তোর দুলাভাই ঠিকই বলেছে। সবাই তো এসব করে না। করে না যারা পারিবারিক শিক্ষা পেয়েছে। আমিও এমন মেয়ে আমার ছেলের জন্য আনবো না যাকে ইউটিউব থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজন পারিবারিক শিক্ষা। পারিবারিক পরিস্থিতি যদি স্থিতিশীল না হয় তবে সেই পারিবারিক শিক্ষাও স্থিতিশীল নয়। সেই পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সবসময় থাকে সংশয়, না জানি কখন কি হয়, আর এই দৃশ্যেই পাবেন তার পরিচয়। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমাকে আমি 10 বার করে ডাকলাম, তুমি কোনো জবাবই দিলে না। তোমার ফ্যামিলিটাই খারাপ। কি বললে তুমি? তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলছো? এত বড় সাহস! দাঁড়াও, তোমাকে তুই পাস। হ্যাঁ, মানে কি? গোপনে ক্যামেরা ফিট করে রেখেছিলাম। মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝিয়ে বলছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে স্বামী স্ত্রীর ঝগড়ার কন্টেন্ট দেওয়া হবে। দেখবে এটার কয়েক মিলিয়ন ভিউ হবে। কিন্তু ঘরের বউ হয়ে সারাদিন ঝগড়া করবো, আমার লজ্জা করে। শোনো, লজ্জা শরম থাকলে এসব কাজ করতে পারবে না। তোমার মাথায় থাকবে ডলার, ফরেন কারেন্সি। অনেকে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ব্যবসায় নেমেছে। সুতরাং এ নিয়ে কোনো চিন্তা করবে না। কাল থেকে দুটো করে কন্টেন্ট বানাবো। এখন থেকে ঝগড়াঝাটির মাত্রা বাড়াতে হবে, ঘরের মধ্যে ভাঙচুর শুরু করতে হবে। কি ভাঙবে? প্লেট গ্লাস। ইম্পসিবল! আমার ঘরে একটা কিছু আমি ভাঙতে দেবো না। তোমার ঘরে জিনিস ভাঙবে কেন? বোকে নাকি? কন্টেন্ট প্রপস কিনে এনেছি। গ্লাস, এই মগ। গেট সেট গো। শোনো, তোমার মাকে সাবধান করে দিবে, উনি যেন আমাদের ফ্যামিলি নিয়ে আর নাক না গলায়। ক্লিকবাজ মহিলা। তুমি আমার মাকে ক্লিকবাজ বললে? আমার মাকে? তো তোমার মাকে ক্লিকবাজ বলবো না? আজকে আমি সবকিছু ভেঙে চলে তাছাড়া করে দিব। করো করো কাট 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 কাট। কি ব্যাপার? এই সময় আবার কি আসলো? কি আপনারা? জি, আমরা। প্রতিদিন আপনাদের ঝগড়ার কারণে নাকি এই অ্যাপার্টমেন্টের পরিবেশ নষ্ট হচ্ছে।
আপনাদের চিল্লাচিল্লি এবং ভাঙচুরের কারণে সবাই টেনশনে থাকে, কখন কি দুর্ঘটনা ঘটে। ওগো, আমাদের কন্টেন্ট হিট, আমাদের ঝগড়া এত রিয়েলিস্টিক হয়েছে যে এর জন্য পুলিশ চলে এসেছে। এবার আমাদের অনেক অনেক ভিউ হবে। এইসব কন্টেন্টের জন্য ঝগড়া করতে হলে বাইরে স্টুডিও ভাড়া করে করেন। ভদ্র পরিবেশে এগুলো করা চলবে না। আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম, ভবিষ্যতে ব্যবস্থা নেব। তার মানে আমরা কি অভদ্র কাজ করছি? তাতে কি এখনো সন্দেহ আছে? ইউটিউবের ভিউ ব্যবসায় নিউ কন্টেন্ট থাকলেও এর মধ্যে ভালোর সংখ্যা ভেরি ফিউ। কিন্তু ব্যবসা করতে গিয়ে ফিউ দিয়ে অসৎ কন্টেন্টের ভিউ বাড়ানোর নোংরামি বেশি। এই অসৎ ব্যবসা ছেড়ে আমরা এমন একজন সৎ উদ্যোগী ব্যবসায়ীর কাছে আসি, যিনি এই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে গড়ে তুলেছেন মাল্টা ও কমলা চাষের এক ব্যতিক্রমী বাগান। এই বাগানের নাম অরেঞ্জ ভ্যালি। আর এই বাগানের মালিক হচ্ছেন পীরগঞ্জের বীরহলি গ্রামের বাসিন্দা আবু জাহিদ মোহাম্মদ ইবনুল ইকরাম জুয়েল। এই বাগানে তিনি দার্জিলিং জাতের কমলা চাষ করেছেন। 3 বিঘা জমির উপর এই বাগানে কমলার পাশাপাশি এবছর তিনি প্রথমবারের মতো মাল্টার চাষ করেছেন। বলা হয় দেশে একমাত্র এই অরেঞ্জ ভ্যালিতেই বিশেষ পদ্ধতিতে সবুজের বদলে হলুদ কমলা ও মাল্টা উৎপাদন হয়। বর্তমানে তার বাগানে রয়েছে 400 কমলার গাছ এবং 300 মাল্টার গাছ। এখানকার উৎপাদিত মাল্টা ও কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 350 টাকায়। এখানে কৃষি এবং পর্যটন দুটোর মধ্যে চমৎকার এক মেলবন্ধন করা হয়েছে। বাগানের পাশাপাশি তিনি দর্শনার্থীদের জন্য গড়ে তুলেছেন এক মনোরম পরিবেশ। দর্শনার্থীদের বিশ্রামের জন্য করেছেন 2টি ছোট কটেজ এবং খাবারের জন্য একটি রেস্টুরেন্টও রয়েছে এই ভ্যালিতে। এছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা এবং গাছ দিয়ে তৈরি বেশ কটি সেলফি বুথ। কমলা বাগানের এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছেন এই অরেঞ্জ ভ্যালিতে। দর্শক মণ্ডলী, আমরা এসেছি সেই অরেঞ্জ ভ্যালিতে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই সে থোকা থোকা মাল্টা ঝুলে আছে ডালে ডালে। দেশের অন্যান্য স্থানে মাল্টা কমলার চাষ হলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলোর রং থাকে সবুজ এবং সেগুলো স্বাদে হয় কিছুটা টক। এবং এই অরেঞ্জ ভ্যালির কমলা এবং মাল্টা বর্ণও যেমন হলুদ, খেতেও তেমনি মিষ্টি। স্বাদে গন্ধে এই মাল্টা এবং কমলা মিষ্টি বলে এগুলি বিক্রি করার জন্য বাজারে নিতে হয় না। যারা দর্শনার্থীরা এই বাগানে আসেন তারা এখান থেকে কিনে নিয়ে যান এবং কেউ বা গাছ থেকে পেরে এখানে বসেই খান। আমরা এবারে কথা বলবো এই কমলা এবং মাল্টা বাগানের উদ্যোক্তা আবু জাহিদ মোহাম্মদ ইবনুল ইকরাম জুয়েলের সঙ্গে। শুরুতেই জানতে চাইবো আপনার এই বাগানের শুরুটা হয়েছিল কিভাবে? আমি আগে আম চাষ করতাম, তারপরে আম চাষে তো লাভ কম এবং ঝুঁকি বেশি। তো এই ঠাকুরগাঁও হর্টিকালচার থেকে দার্জিলিং জাতের চারা সরকারি প্রকল্প ছিল তখন 2006-11, আমি সেখান থেকে সংগ্রহ করে রোপণ করি। এত ফল থাকতে আপনি কমলা এবং মাল্টা চাষ করছেন কেন? গাছগুলো অনেক বড় হয়, একাধারে 50 থেকে 70 বছর পর্যন্ত ফলন দেয়। কমলা এবং মাল্টা চাষ ঠিকভাবে করতে পারলে এটা লাভ বেশি, প্রাকৃতিক ঝুঁকি কম, বাজারজাত করতে প্রচুর সময় পাওয়া যায়। এবছর এই বাগান থেকে কি পরিমাণ মাল্টা এবং কমলা উৎপাদন হবে বলে আপনি আশা করছেন? এবারে আমি আশা করছি যে দার্জিলিং কমলা প্রায় 5000 কেজি পাবো আর মালটা পাবো 8 থেকে 10,000 কেজি। এই মৌসুমে কত টাকার ফল বিক্রি করতে পারবেন বলে ধারণা করছেন? 30 থেকে 40 লাখ টাকার মধ্যে। এতে আপনার খরচ কি পরিমাণ হচ্ছে? খরচ সারা বছরে প্রায় 15 লাখ টাকা চলে যায়। আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি? এটাকে অ্যাগ্রো ট্যুরিজমে নিয়ে যাওয়া। আমি স্যার এই যে সবুজ মালটা যেটা বাড়ি 1কে রুট প্রুনিং করে এটাকে হলুদ এবং সুমিষ্ট করতে, মানে শেকড় ছাঁটাই করে এটা আমি চাই সবাই এই কাজটা করুক। বাংলাদেশে এত সুমিষ্ট মালটা হবে যেটা বিশ্বের কোথাও সবাই এই বাগানে সফল হবে। সবাই এই বাগানে সফল হবে। আপনারও আমরা সফলতা কামনা করছি, কারণ আপনাদের মতো উদ্যোক্তারা এই ফল চাষে সফল হলেই এসব আমদানি নির্ভর ফল আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে এটা প্রচার হলে বাগান মালিকরা সবাই উপকৃত। এই সম্ভাবনার ভাবনা আমাদের এগিয়ে নিয়ে গেলেও সামাজিক অনেক বিষয়েই আমরা পিছিয়ে যাই। একটা গ্রাম্য প্রবাদ আছে, নিজের বেলা আটি সাটি, পরের বেলায় চিমটি কাটি। অর্থাৎ স্বার্থের কারণে অনেক খাঁটি কথা হয়ে যায় মাটি। যেমন এই গ্রাম্য সালিশের ঘটনা। বন্ধুগণ, এই মহল্লার 3টি ছেলের নামে আমরা অনেক অভিযোগ পেয়েছি, যাদের কারণে মহল্লার পরিবেশ নষ্ট হচ্ছে। আজকে তাদের অভিভাবকদের ডাকা হয়েছে, তাদের বিরুদ্ধে মহল্লাবাসীর অভিযোগ আমরা শুনবো। করিম সাহেব, আপনি প্রথমে বলেন। কি বলবো, লজ্জার কথা। মা বোন তো সবারই আছে। প্রতিদিন এই যে মিন্টু অন্য এলাকার 2-3টা ছেলে নিয়ে আমার মেয়ের করে যাওয়া আসার পথে ইপটিজিং করে, বাধার সৃষ্টি করে, যে কারণে আমার মেয়ে করে যাওয়া বন্ধ করে দিছে। আমি আপনাদের কাছে বিচার চাই, আপনার বিচার করবেন। এই যে মিন্টু বাবা, এদিকে দেখেন, আমরা কি থানা পুলিশ করুম না ছেলের বিচার করবেন? আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওর দায়িত্ব নিচ্ছি, ও আর জীবনে এইসব করবে না। হ্যাঁ মিন্টু, এদিকে সবাই বল যে এই জিন্দিগিতে এইসব আর করবি না তুই। তোর কারণে আজকে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল। আপনারা সবাই আমারে ক্ষমা করে দেন, আমি এইসব কাজ আর জীবনে করব না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম।
ফার্দার যদি এই সমস্ত কথা শুনি তাহলে কিন্তু জেলে যাবা। মফিজ সাহেব, এবার আপনি বলেন। এই যে জহির সাহেবের ছেলে প্রায় রাত্রেবেলা নেশা করে মহল্লার মধ্যে চিল্লাচিল্লি করে, সাথে আরো 2-3 জন থাকে, মাঝে মাঝে নিজের ঘর মনে করে আমার ঘরে ধাক্কাধাক্কি করে। বহুবার কইছি, কানেই নেই না। এর কিন্তু অ্যাকশন চাই মুরব্বী, আপনি কিন্তু বিচার করবেন। জহির সাহেব, আজকের পরে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে আমরা কিন্তু কঠিন ব্যবস্থা নিব বলে দিলাম। না ভাই, আমি আপনাদের সামনে ওয়াদা করতেছি এমন ঘটনা আর ঘটবে না। ওরে কালকে আমি রিহাব সেন্টারে ভর্তি করব। আপনি খালি নিজের ব্যবসাপাতি লয়ে থাকলে হবে? পোলাপান কার সাথে চলে, কি করে, কোথায় যায়, এই সব অভিভাবকদের খেয়াল রাখা উচিত। এইবার সেলিম সাহেব, আপনার ছেলের ব্যাপারে আছি। আরে আপনার ছেলে তো এই মহল্লার সবচেয়ে খারাপ ছেলে। মেয়েদের উত্তক্ত করা ছাড়াও চাঁদাবাজি, মারামারি সবসময় তো লেগেই আছে। আসলে আমি তো রাজনীতি, মিটিং, মিছিল, পার্টি অফিস এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকি। এইসব ছোটখাটো বিষয় দেখার মতো সময় আমার নাই। নিজের পোলার এই খোঁজ রাখেন না, আবার দেশ নিয়ে চিন্তা করেন। ভাই, আমি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত, অনুতপ্ত। আমি আমার ছেলের কর্মকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। আমি এর তীব্র প্রতিবাদ করছি। দেখেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক জনসভা না। আগে নিজের ঘর ঠিক করেন, তারপর দেশ নিয়ে ভাবেন। নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ, দুঃখ প্রকাশ, এই সমস্ত মুখস্থ কথায় কোনো কাজ হবে না, বুঝছেন? পোলা ঠিক করেন, নইলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব। মুরব্বী সবারটা তো শুনলাম, কিন্তু আপনার পোলারও একটা ভেজাল আছে। কি করছে আমার পোলা? আপনার পোলা তো চান্দাবাজ, ফুটপাতের হকারগো থেকেও চান্দা চায়। কি করে এইসব কথা? কি কোন মানে কথা কই কথা শোনেন, অন্যের বিচার করার আগে নিজের ঘরের বিচার করেন, নইলে বিচারপতি তোমার বিচার করবে যারা, জায়গা যাবে সেই জনতা। দেখাও শেখেন না। শেখেন না শব্দটি সব ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যারা শেখেন, অন্তরের অনুভূতি তাদের শেখায়, যে কারণে পরস্পরের সুখ দুঃখ দেখায়, মিলতে পারেন একই রেখায়। গাইবান্ধার তেমনি শুভ ভাবনার কজন মানুষকে নিয়ে গড়ে উঠেছে একটি সংগঠন, নাম বেলা শেষের যাত্রী। সংগঠনটির প্রধান স্লোগান হলো, এসো বন্ধুরা জীবনের পরন্তু বিকেলে ফেলে আসা অতীত জীবনের গল্প করি। কর্মহীন একঘেয়ে জীবন থেকে বের হয়ে জীবনকে গল্পগুজব, হাসি আনন্দে ভরে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জের চৈতন্য বাজারের কজন প্রবীণ মিলে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী সংগঠন বেলা শেষের যাত্রী। সংগঠনের সকল সদস্যই প্রবীণ অর্থাৎ সিনিয়র সিটিজেন। বর্তমান সদস্য সংখ্যা 40 জন। কর্মহীন জীবনে ঘরে থাকতে থাকতে অনেকেই হাঁপিয়ে উঠেছেন, আর এ থেকে মুক্তি পেতেই নিজেদের একসঙ্গে বসা ও গল্পগুজব করার জন্য বিআরডিবির অবসরপ্রাপ্ত উপপরিচালক বিনয় কৃষ্ণ মণ্ডল মাত্র 5 জন সদস্য নিয়ে এই সংগঠনটি গড়ে তোলেন। মিলনের স্থান হিসেবে বেছে নেন বাজারের এই ঘরটিকে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। ঠিকানা ভিন্ন হলেও এখানে কোনো বৈষম্য নেই। এখানে সবাই সবার বন্ধু এবং আপনজন। সংগঠনটির নাম যেমন বেলা শেষের যাত্রী, তাদের আড্ডাও জমে ওঠে বেলা শেষে, চলে রাত 9টা-10টা পর্যন্ত। এখানে কেউ গলা ছেড়ে গাইছেন, কেউ পুরনো ছবি, যাত্রাগান কিংবা নাটকের সংলাপ বলছেন, আবার কেউ চায়ের কাপে ঝড় তুলছেন নানান সমসাময়িক বিষয় নিয়ে। কখনো কখনো তরুণরাও আসে এই প্রবীণদের কাছে। প্রবীণরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন, পরামর্শ দেন। সুন্দরগঞ্জের চৈতন্য বাজারে প্রতিদিনই বসে প্রবীণদের এই সুন্দর আড্ডা। দর্শক মণ্ডলী, আমরা আজ এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চৈতন্য বাজারে। কথা বলবো এই বেলা শেষের যাত্রীর সদস্যদের সঙ্গে। আপনি তো এই সংগঠনের উদ্যোক্তা। মোটামুটি উদ্যোক্তা। আচ্ছা, তো এই ধরনের একটি সংগঠন করার কথা কেন মনে হলো? আমরা অনুভব করলাম মানুষের যত বয়স বাড়ে ততই সে একাকিত্বে ভোগে। আচ্ছা, কেউ সমাজের কেউ তাদের কাছে আসতে চায় না। আচ্ছা, আমাদের এই একাকিত্ব ঘোচাবার জন্যই নিজেরা বসে একটু আমরা গল্প গুজব করি। কি কি বিষয় নিয়ে আপনাদের আলোচনা হয়? আমাদের অতীতের যে স্মৃতি রোমন্থন করি, তারপরে আমাদের প্রত্যেকের পারিবারিক, সামাজিক কিছু দুঃখবোধ, কষ্টবোধ, আনন্দবোধ, সেগুলো তো বলার জায়গা নেই। আমরা যখন বসি পরস্পরের দুঃখের কথা শুনি এবং তাদেরকে আমরা সান্ত্বনা দিই। তারপরে যখন অনেকে আনন্দের কথা বলেন, যেমন মনে করেন কারো নাতনি খুব ভালো রেজাল্ট করছে, ছেলে মেয়ে এরকম ভালো চাকরি হচ্ছে, এরকম আনন্দের বিষয়, যখন এটা এখানে আসি বলে, আমরাও তার সাথে আনন্দিত হই এবং সেলিব্রেট করি সেই বিষয়টাকে। তার মানে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, একমাত্র রাজনীতি ছাড়া। কেন? রাজনীতি তো একটা অন্যতম প্রধান বিষয়। রাজনীতি হলো এটাতে বিভেদ সৃষ্টি হয়। আমরা যারা এখানে আসি, হতে পারে সে কোনো দলের কোনো কারো সমর্থক, কিন্তু এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হবে তখন আমাদের মধ্যে দেখা যাবে দ্বন্দ্ব, সম্প্রীতি নষ্ট হবে, দ্বন্দ্ব দেখা দেবে। এই জন্য আমরা ওই রাজনীতি থেকে নিরাপদ দূরত্বে থাকি। হ্যাঁ, ঠিক বলছেন। আমরা এমনি আপনারা বিনোদন খোঁজেন কিসে? টেলিভিশন দেখি, পেপার পড়ি, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান দেখি। তার মধ্যে আপনার
মানে এই যে ইত্যাদি আমাদের অত্যন্ত প্রিয় এবং এটা আমরা কখনো বাদ দিই না। সবাই মিলে দল বেঁধে আপনার অনুষ্ঠান দেখি। অনুষ্ঠানটা আমাদের কাছে অতি জনপ্রিয়, এখন অতি, এই কথাটা আপনাকে বললাম। এটা আমরা দেখি। এবারে আমরা একটু গান শুনবো। কে গান শোনাবেন আমাদের? স্যার আমি। অনেক ধন্যবাদ, শোনান। নিঠুর পৃথিবী দিয়েছ আমায় আখি জল উপহার, আখি জল উপহার। অনেক ধন্যবাদ, চমৎকার চমৎকার। এবার একটু অভিনয় দেখবো, কে করবেন অভিনয়? আমি একটা আমার ছাত্র জীবনের অভিনয় করব। বলেন। আজ তাপসের পিতা স্বর্গপিতা ধর্ম মহামন্ত্রের তপস্যা ভুলে গেছে মা, তাই তাপস ছুটে এসেছে ধ্বংসের করাল মূর্তি নেই। আদেশ করো মা, পরশুরাম পিতৃ আদেশে করেছিল মাতৃহত্যা, তাপস আজ মাতৃ আদেশে করবে পিতৃহত্যা। শান্ত হও। সবশেষ গল্প কে শোনাবেন? আমি একটা ছোট গল্প বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মুরব্বীরা বলতো যে বাবারা তোমরা কম বোঝো, আমরা মেনে নিতাম যে আমরা কম বুঝি, মুরব্বীরা বেশি বোঝে। এখন আমার মেয়ে বলে বাবা তুমি কিছু বোঝো না, ছেলেও ওই কথা বলে বাবা তুমি কিছুই জানো না, ওয়াইফ বলে ওগো তুমি তো কিছুই বোঝো না, তুমি চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ আপনাদের। দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যাশা প্রবীণদের এই হৃদ্যতার বন্ধন আরো অনেককে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। আজকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমরা আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। ঢাকার ধানমন্ডি থেকে সুরাইয়া বেগম ইমেইলের মাধ্যমে লিখেছেন, আমাদের দেশে রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার পদ্ধতিটিও পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ। ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার সময় ধুলোবালি বাতাসের সাথে উড়ে পুরো এলাকাটিকে দূষিত করছে। বিদেশে ভ্যাকুয়াম ক্লিনার জাতীয় যন্ত্র ময়লা টেনে যন্ত্রের মধ্যেই নিয়ে যায়, পরিবেশের ক্ষতি করে না। এমনি ঢাকা শহর একটি দূষিত নগরী, তার উপর এসব ময়লা যেন মরার উপর খাড়ার ঘা। ইত্যাদির দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে কিছু একটা করুন। এসব কাজে দায়িত্বপ্রাপ্তরা কেন যে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন না সে প্রশ্ন আপনার মতো আমাদেরও। আমিও আপনার সঙ্গে সুর মিলিয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ একটা কিছু করুন। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ রাহাত ইমেইলের মাধ্যমে লিখেছেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় গুজব একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। ব্যক্তির চরিত্র ও কাজ সম্পর্কে যাচাইবিহীন বিভিন্ন মিথ্যা তথ্য, গল্প ছড়িয়ে মানুষকে বিব্রত, সম্মানহানি ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়, যা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে ইত্যাদির সচেতন বক্তব্য আশা করছি। গুজব অত্যন্ত অনৈতিক এবং গর্হিত একটি কাজ। যে কোনো তথ্যকে শেয়ার করার আগে দায়িত্বশীলতার সঙ্গে তথ্যের সূত্র এবং সূত্রের বিশ্বাসযোগ্যতা যাচাই করে শেয়ার করা উচিত। আর অনুরোধ, গুজবে কান দেবেন না। ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। ইদানিং এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই পোস্ট রোগে আক্রান্ত। আগে লেখা পোস্টকে ভাবে ভ্রান্ত, ভাবে এমন হবে ভয়, কে তা জানতো। তাই পোস্ট বদলে হন শান্ত। তবে তিনি শান্ত হলেও অক্লান্ত পরিশ্রম করে প্রকাশ করেছেন একটি গ্রন্থ, নাম পোস্ট চিরন্তনী। চলুন শুনি সেই লেখকের বাণী। বইটির নাম পোস্ট চিরন্তনী। স্যার, আপনার লেখা বইটির নাম পোস্ট চিরন্তনী রাখলেন কেন? আমাদের সমাজে বিভিন্ন অঙ্গনে চেনা জানা কিছু নামকরা মানুষ বিভিন্ন সময় তাদের ফেসবুকে যেসব পোস্ট করছে সেসব পোস্ট কালেক্ট করে আমি এই গ্রন্থটি ছাপাইছি। আপনার পোস্ট সংগ্রহ সময়কাল কতদিনের? ওরে বইটা বেশি দিন নয়, বছর খানেক হবে আর কি। এর মধ্যে মনে করেন মানুষের চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠবে আর কি। আচ্ছা, এত কিছু থাকতে আপনার পোস্ট নিয়ে গ্রন্থ করার কারণটা কি জানতে পারি? বহুত কারণ। এই যুগে কখন কে কি লেখে তার লেখার মধ্যে তার রাজনৈতিক চরিত্র ফুটে উঠে। আচ্ছা, এতে পাঠকের লাভ? মানুষ তাদের থেকে সতর্ক থাকবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এসব মানুষের চরিত্রে আমূল পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সে ফল্টি মারে, ফলে পোস্টও পাল্টে যায়। আর পুরাতন পোস্টের জায়গায় আসে নতুন নতুন অবাক করার সুবিধাবাদী কথা। এইসব ফল্টিবাদের চিহ্নিত করার জন্য এই বইটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আর কি কি সুবিধা পাওয়া যাবে? বইয়ের সুবিধা পাওয়া যাবে 3 প মানে পদ, পদবী, পদক, 3 প। নির্লজ্জভাবে পোস্ট করে কেউ কেউ পদ, পদবী, পদক চায়, আবার ক্ষেত্র বিশেষে হয়েও যায়। সেই প্রমাণও এই বইতে পাবেন। কে কখন কোন প্রেক্ষাপটে কি লিখেছিলেন এবং দিন বদলের সাথে সাথে পোস্টও বদলে ফেলেছেন, ওইসব দালালদের চিহ্নিত করতে পারবেন। বাহ,
আপনি তো দেখছি একজন অসাধারণ অনুসন্ধানী না লেখক। না 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 অনুসন্ধানে ফাঁকও থাকে ফাঁকিও থাকে, কিন্তু আমারে ফোর্স করতে কোনো ফাঁকি ঝুঁকি নাই। যখন যা লিখেছে এবং যা ফেলেছে সবই আছে। তখন যা ছিল সুবিধার এখন অসুবিধার তাই ফলটি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় মেসেজ পোস্ট পাবেন এই ফোর্স চিরন্তনী গ্রন্থে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, কথা বলছি গণচীনের রাজধানী বেজিং এর তিয়ানআনমেন চত্বরের সামনে থেকে। আমার পেছনে যে বিশাল গেট বা প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, যার মাঝখানে মাও সেতুং এর ছবি রয়েছে, এটি হচ্ছে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরীতে ঢোকার প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারটিকেই বলা হয় তিয়ানআনমেন। আর এর সামনে যে চত্বরটি রয়েছে এটি হচ্ছে তিয়ানআনমেন স্কোয়ার বা তিয়ানআনমেন চত্বর। 1417 সালে নির্মিত দ্য গেট অফ হেভেনলি পিস বা স্বর্গীয় শান্তির গেট নামে পরিচিত তিয়ানআনমেনের নাম অনুসারেই তিয়ানআনমেন স্কোয়ারের নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই প্রবেশদ্বার সংলগ্ন বিশাল উন্মুক্ত চত্বরটির নামই হচ্ছে তিয়ানআনমেন চত্বর। তিয়ানআনমেন প্রবেশদ্বারটি 1420 সালে মিং ডাইনেস্টির সময় প্রথম নির্মিত হয়। মূল পরিকল্পনা অনুসারে এর দক্ষিণে কোনো স্কোয়ার থাকার কথা ছিল না। প্রকারান্তরে তিয়ানআনমেন গেটটি উত্তর দিকে নিষিদ্ধ নগরীতে প্রবেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। দর্শক মণ্ডলী, আমি এবারে কথা বলছি এই তিয়ানআনমেন স্কোয়ারের ভেতর থেকে। আমার পেছনে যে স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চীনের পিপলস হিরো অর্থাৎ জাতীয় বীরদের স্মৃতির প্রতি নিবেদিত। পৃথিবীর অন্যতম বৃহৎ এই উন্মুক্ত চত্বরটির আয়তন হচ্ছে 40.5 হেক্টর এবং এটি 100 একর জায়গা জুড়ে বিস্তৃত। মূলত এটি তৈরি করা হয়েছিল 1651 সালে এবং 1958 সালে এটি 4 গুণ বৃদ্ধি করা হয়। এটি একটি সুপরিকল্পিত সমাবেশের স্থল, যে কারণে এখানে 10 লক্ষেরও বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি, ফ্রান্সের আইফেল টাওয়ার এবং অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস যেমন সেসব দেশগুলোর পরিচিতিমূলক বা আইকনিক স্থাপনা, তেমনি এই তিয়ানআনমেন স্কোয়ারও চীনের আইকনিক স্থাপনা। চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত এই চত্বরটিকে বলা হয় বিশ্বের বৃহত্তম পাবলিক স্পট বা জনসমাগম স্থল। 1949 সালের 1 অক্টোবর এই তিয়ানআনমেন গেটের সামনে থেকেই চীনের প্রতিষ্ঠাতা মাও জেদং অর্থাৎ মাও সেতুং লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই তিয়ানআনমেন স্কোয়ার কয়েক দশক ধরেই ছাত্রদের বিক্ষোভের সমাবেশ স্থল। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো 1919 সালের মে 4 অর্থাৎ 4 মের আন্দোলন এবং 1989 সালে তিয়ানআনমেন স্কোয়ারের ঘটনা। 1989 সালে এই তিয়ানআনমেন চত্বরে ছাত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছিল, যা ছিল গণতন্ত্রের দাবিতে বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ গণ আন্দোলন। আর এই আন্দোলনগুলোর সুবাদেই তিয়ানআনমেন স্কোয়ার বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই চত্বরেই রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। একটি হচ্ছে চীনের জাতীয় বীরদের স্মৃতির প্রতি নিবেদিত স্মৃতিস্তম্ভ, আরেকটি হচ্ছে 1977 সালে নির্মিত মাও সেতুংয়ের সমাধি স্তম্ভ। বর্তমানে চীন ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই পাবলিক স্পট বা সমাবেশ স্থল। বিদেশ থেকে ফিরে আসি দেশে একটি দোকানে, যেখানে ক্রেতার ভাব দেখে বিক্রেতার মনে ভয়, সংশয়, কি জানি কি হয়। এই আশঙ্কায় বিক্রেতা ভীত হয়ে জানতে চায় ক্রেতার অভিপ্রায়। চলুন যাওয়া যাক সেই দোকানে, দেখি কি ঘটছে সেখানে। কোনটা পছন্দ ভাই? আপনার কাছে ভালো হেলমেট আছে? সবই তো ভালো, তবে এক একটার দাম এক এক রকম, কোয়ালিটি বুঝা। দাম কোনো সমস্যা না, আমার একটা মজবুত হেলমেট দরকার। আপনার কি সাইকেল না মোটরসাইকেল? কোনোটাই না। আমাকে স্কেটিং এর হেলমেটও আছে, খারাপ না, ভালো মজবুত। পোলা পানে স্কেটিং করে নাচানাচি করে, বললে কিছু হবে না। আরে ভাই, এই বয়সে স্কেটিং করবো কেনা? বুঝছি, কনস্ট্রাকশনে কাম করে। ওই মিয়া, আমার এদিকে কি কনস্ট্রাকশন কোম্পানির লোক মনে হয়? ট্রাক করেন কেন? কনস্ট্রাকশন সাইডে বড় বড় ইঞ্জিনিয়াররাও তো হেলমেট পরে। আমারে দেখলে আপনার কি মনে হয়? মানুষই তো মনে হয়। কেমন মানুষ? দেখেন ভাই, আজ প্রথমে আপনার লগে আমার দেখা। আপনি কেমন মানুষ সেটা আমি কেমন করে কমু? হেলমেট একটা পছন্দ করলে না হয় ধারণা করতে পারতাম আপনি কি কাম করেন। সাইকেল, মোটর সাইকেল, লেবাররা ছাড়া কি কেউ হেলমেট পরে না? পরে কিছু কিছু আসামের হেলমেট পরে কোর্টে যেতে দেখি, তো এইগুলো তো পুলিশের হেলমেট। আর কেউ? সেটি তো পুরান কথা, ডেঞ্জারাস হেলমেট, হেলমেট বাহিনীর হেলমেট। শুনছি হেলমেট বাহিনীর হেলমেট নাকি খুব শক্ত আছিল। ভাই রে, আমাকে সব হেলমেট তো শক্ত,
এরা আপনার এই বিপদ থেকে দুর্ঘটনা থেকে রক্ষা করে। আর হেলমেট বাহিনী হেলমেট পরে আর দুর্ঘটনা ঘটে। হেলমেট হইলে বিপদের বন্ধু, অথচ হেলমেট বাহিনী এইটারে মানুষের শত্রু বানায় ফেলছে। আসলে ভাই আমি বাহিনী টাহিনী কিচ্ছু না, আমার মোটর সাইকেলের প্যাসেঞ্জারের লাগা একটা মজবুত হেলমেট কিনুন, দেখতে সুন্দর কিন্তু দাম কম, আপনি বাইসা দেন। কি দেখেন ভাই? না, এতক্ষণ আপনি যদি এমনি কথাবার্তা কইলেন, আমি তো আপনার ওই হেলমেট বাহিনীর সদস্য মনে করছিলাম। সবাই খারাপ না ভাই, জানি এই হেলমেটও খারাপ না, কিন্তু হেলমেট বাহিনীর লোকেরা এইটারও ইমেজ নষ্ট করে ফেলাইছে। এবারে গান লিটন অধিকারী রিন্টুর কথা এবং কিশোর দাসের সুরে এবারে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা। আজি মন বলে রাতে ভোর হলে প্রেমের কাব্য হবে চূড়ান্ত, উঠবে জেগে প্রেমের আবেগে ফুলের কলির মতো ফুটন্ত, আসবে হৃদয়ে যেন আজ বসন্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত। একাকী সময়গুলো পিছু ফেলে এসে দুজনে দুজনায় শুধু ভালোবেসে, একাকী সময়গুলো পিছু ফেলে এসে দুজনে দুজনায় শুধু ভালোবেসে, বিরহী মনের যত বিরহী নিশুর চলে যাবে অজানায় দূর বহুদূর, হবে না দুটি মন আর অশান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত। জমানো স্বপ্নগুলো সবই অবশেষে হৃদয়ে রাঙিনায় উঠবে যে হেসে, জমানো স্বপ্নগুলো সবই অবশেষে হৃদয়ে রাঙিনায় উঠবে যে হেসে, কষ্টের স্মৃতি আর ফেলে আসা দিন মন বলে রইবে না, হবে তা বিলীন, থাকবে সুখের স্মৃতি সব জীবন্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত। আজ মন বলে রাতে ভোর হলে প্রেমের কাব্য হবে চূড়ান্ত, উঠবে জেগে প্রেমের আবেগে ফুলের কলির মতো ফুটন্ত, আসবে হৃদয়ে যেন আজ বসন্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত, প্রেমের কাব্য হবে চূড়ান্ত। আসলে কোনো কিছুই চূড়ান্ত নয়, একটা অন্ত হলে আরেকটা শুরু হয় আর এভাবেই বয়ে চলে অনন্ত সময়। এই সময়ের ব্যবধানে নাতিকে নানি নয় খুঁজছে এক রিপোর্টার। অবশেষে ঠাকুরগাঁয়ের এই মঞ্চে দেখা হলো দুজনা। আরে ও নাতি সাহেব, আরে কোথায় যে গেল নাতি? ভাইজান আপনি আমারে খুঁজতেছেন কে? আরে আপনি তো এখন শুধু নানার নানির নাতি নন, আপনি এখন আমাদের সবার নাতি। তা আপনি একা একা কেন? আপনার নানি কই? যে শীত
এই শীত নানি সহ্য করতে পারবো না, এর লিগে নানি রানি নাই। আপনার অসুবিধা আছে? আরে আমার তো কোনো অসুবিধা নাই, আমি তো আপনাকেই খুঁজছি। আমাদের চ্যানেলের জন্য আপনার একটা সাক্ষাৎকার নিব। ও এইটা কোন? আচ্ছা, আপনার তো আমি চিনছি। চিনেছেন? আপনি কাশিম টিভির সাংবাদিক না? জি জি জি। তাই আপনি এখন কোন দলের? না না, আমি কোনো দলের না, আমি একটা চ্যানেলের। আপনি আবার এইসব সাংবাদিক মতো কোনো ঝামেলায় পড়েন নাই তো? দেখেন সবাই কিন্তু এক না, আমাকে আর 10 জনের সাথে মিলাবেন না। কিন্তু আপনি না হইলেও আপনাকে ভাই বেড়াদর নাই। কেউ হলুদ সাংবাদিক, কেউ সাংঘাতিক সাংবাদিক, এই কেটা যে কোনটা এইটা তো বোঝা যায় না। বোঝা যায় আমল পরিবর্তনের পর। এই যে দেখেন 4-5 মাস আগের চ্যানেলের চেহারা আর এখনকার চ্যানেলের চেহারা কত পরিবর্তন। সময় সময় আপনাকে চোখে কোনো ভুলই ধরা পড়ে না, খালি চামচামি করেন মিয়া। দেখেন আমি সৎ জীবন যাপন করি, একটা নীতি নিয়ে চলি। এই তো একটা ভুল কথা কইলেন। কেন কেন? সবাই সৎ কামাই করে না, তাইলে হঠাৎ উড়ে আইসা বিশাল বিশাল চ্যানেল লইয়া জুড়ে বসতে পারে না। 50-60 হাজার টাকা বেতনে চাকরি কইরা ব্যাংকে 100-150 কোটি টাকা থাকে না। মনে রাখবেন, সময় সবসময় এক থাকে না। তারপরেও তো শুনি যে জোর যার মুল্লুক তার। কথাটা ঠিক না। তা কেন? কারণ যুগে যুগে এই জোর পাল্টাইছে। এক সময় কইতাম মামুর জোর, চাচার জোর, এরপর আইলো চাপাতের জোর। এইসব জোর ছাড়াও আছে ইউটিউবের জোর, মোবাইলের জোর, এই মাইকের জোর, সর্বশেষ হলো হেলমেটের জোর। এইসব জোর কাটায় মুলুক ধরে রাখা যায়। কোন জোর স্থায়ী হয় না, স্থায়ী হয় সৎ এবং সততা। এবার বলেন, এই ঠাকুরগাঁয়ে এসে আপনার কেমন লাগছে? ব্যতিক্রম কি দেখলেন? বাপরে বাপ, কি ঠান্ডার কুয়াশা। দারুণ শীত পড়েছে। এই তো শেষে আগে আর একটা ভুল কথা কইলেন। আবার ভুল? হ্যাঁ, আবারও ভুল। কারণ শীত পড়ে না, শীত অনুভব করে। আর এইখানে আসলে শীতটা একটু বেশি অনুভব করা যায়। আচ্ছা চলেন, আপনারে লইয়া শীতের বাবা পিঠা খাওয়াই, একবারে ধোয়া উঠা বাবা পিঠা। চলেন দেখি দর্শক মণ্ডলী, মানুষ বিত্তবান হলেই চিত্তবান হবে না, এটা যেমন ঠিক নয়, তেমনি বিত্তহীন হলেই চিত্তহীন হবেন এটাও ঠিক নয়। এমনও বিত্তহীন আছেন যিনি নিত্যদিন চিন্তা করেন মানুষের জন্য কল্যাণকর কিছু করার। কারো দুঃখ কষ্ট দেখলে যার মন কাঁদে, ইচ্ছে করে মানবিক সম্পর্কে বাঁধে। এই মানবিক দায়বোধ থেকেই এক অসাধারণ দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়া। সাবরাং হচ্ছে টেকনাফের শেষ ইউনিয়ন, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের শেষ স্থলভাগ। এই সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে ছোট্ট একটি চেম্বার খুলে চিকিৎসা সেবা দেন পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়া। পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়ে 2006 সাল থেকে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ঝন্টু বড়ুয়া। নয়াপাড়া বাজারের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাস্তাঘাটে অনেক ভাসমান মানসিক রোগীকে বিচরণ করতে দেখা যায়। কেউ রাস্তাঘাটে শুয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ খাচ্ছেন, কেউ বা উদ্দেশ্যহীনভাবে পথ চলছেন। অনেকেই এদের মানসিক রোগী বলেন, কেউ বলেন মাথা খারাপ, কেউ বা বলেন পাগল। এসব দেখে ঝুন্টুর মন খারাপ হতো, তিনি কষ্ট পেতেন, তাই প্রায় চেম্বার থেকে দৌড়ে এসে তাদের পাশে দাঁড়াতেন। প্রথম ভয় পেলেও ধীরে ধীরে তাদের আপন করে নিতে চেষ্টা করেন। পরম আত্মীয়ের মতো তাদের সঙ্গ দিয়ে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাছে টানার চেষ্টা করেন। নিজের স্বল্প আয়ের সিংহভাগই তাদের পেছনে খরচ করেন। বিভিন্নভাবে তাদের আপ্যায়ন করেন, বাড়ি থেকে রান্না করেও তাদের জন্য খাবার নিয়ে আসেন। শুধু খাওয়ানোই নয়, একসময় অসুস্থ এবং আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দেওয়াও শুরু করেন। পরম যত্নে তাদের চুল কেটে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং তাদের ময়লা কাপড় বদলে নতুন কাপড় পরিয়ে দেন। এভাবে আদর যত্ন সেবা শুশ্রূষার মাধ্যমে 9 বছরে প্রায় শতাধিক মানসিক রোগীকে সুস্থ করে তোলেন ঝন্টু বড়ুয়া। একসময় চিন্তা করেন তার একার পক্ষে এতগুলো মানসিক রোগীকে দেখাশোনা করা সম্ভব নয়। নিজ নিজ ঠিকানায় পরিবার পরিজনের কাছে পৌঁছে দিতে পারলেই তারা যেমন খুশি হবেন, তেমনি তাদের পরিবারও যথাযথ চিকিৎসা ও সেবা যত্নের মাধ্যমে তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ঝন্টু বড়ুয়ার সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া একজনের সঙ্গে আমরা কথা বলি। 2015 সালে আমার আম্মু হারায়া যায়। হারায়া যাওয়ার পরে অনেক খুঁজি, আমার আম্মুরে পাই নাই, মানে আশায় ছাইড়ে দিছিলাম। 8 বছর পরে 2023 সালে 26শে আগস্ট ঝন্টু ভাইয়ের ফেসবুকের মাধ্যমে আমার মারে খুঁজে পাই। আমি যখন টেকনাফ কেমনে গেছি কইতেই পারি না। হ্যাঁ, এক বাসা খাওয়াইতো আর ঝন্টু ভাইয়ের দেখে রাখতো। এখন আমার পোলাপান পাই আমি বহুত খুশি।
ঝন্টু বড়ুয়া এ পর্যন্ত 41 জন মানসিক রোগীকে সুস্থ করে তাদের দেয়া ঠিকানা অনুযায়ী পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, ঝন্টুর দেখা দেখি বাজারের অন্যান্য মানুষেরাও এইসব ঠিকানাবিহীন অসুস্থ মানুষদের সহযোগিতায় ঝন্টুর পাশে এসে দাঁড়িয়েছেন। ঝন্টু বড়ুয়ার একটা মহৎ গুণ হচ্ছে যে উনি মানসিক রোগীদের সাথে কথা বলতে বলতে একসময় নাম ঠিকানা বের করে ফেলেন। ওই মানসিক রোগীকে তার পরিবার পরিজন দিয়ে যাওয়ার জন্য আসেন। যখন যে একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় তখন খুবই ভালো লাগে। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ঠাকুরগাঁয়ের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি মানবিক মানুষ ঝন্টু বড়ুয়াকে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনি যে মানবিক কাজগুলো করছেন সেটা কি নিজের দায়বোধ থেকে করছেন, না অন্য কারো দ্বারা উদ্বুদ্ধ হয়ে কিংবা অনুপ্রাণিত হয়ে করছেন? আমার বাবা ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া পল্লী চিকিৎসক ছিলেন। মার মুখে শুনেছি আমার বড় দুই ভাই জন্মের পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। আমার মা অনেক কষ্ট করে চিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। আমি যখন নোয়াপাড়া গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে যাই তখন দেখি ওখানে অসংখ্য মানসিক রোগী বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অসুস্থ হয়ে আছে। তাই আমার বাবা যে স্বাভাবিক জীবন লাভ করেছে চিকিৎসার পর, আমিও চিন্তা করেছি এদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে আমার বাবার কথা মনে করে এই সেবায় এগিয়ে এসেছেন। আচ্ছা, আমরা যেটা জানি, আপনি যে ইউনিয়নটিতে থাকেন অর্থাৎ টেকনাফের সাবরাং ইউনিয়ন, এখানে মানসিক রোগীর সংখ্যা দেশের অন্যান্য স্থানের তুলনায় বেশি, সেটা কেন? মানসিক রোগীরা তো সাধারণত অনেকে 8-10 বছর রাস্তার বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে থাকে, হাঁটতে থাকে। জি, হাঁটতে থাকে। আমাদের টেকনাফ বিশেষ করে সাবরাং ইউনিয়নটা একেবারে থলের মতো, যেখানে এক পাশে সমুদ্র আর এক পাশে নাব নদী, যার কারণে মানসিক রোগীরা এখানে চলে আসার পর আর কোথাও যেতে পারে না, এখানে ঘোরাফেরা করে। সেটা শেষ সীমান্ত। জি, শেষ সীমান্ত। এখন সেখানে কি পরিমাণ মানসিক রোগী রয়েছেন? ওখানে প্রায় 400-500 মানসিক রোগী আছে। তা আপনার এই স্বল্প আয়ে আপনি এত রোগীর সেবা কি করে দিচ্ছেন? অর্থের যোগানটা আসে কিভাবে? আমার যতটুকু সাধ্য আমি আপ্রাণভাবে চেষ্টা করি সেবা করার, এবং এই কাজে আমার স্থানীয় লোকজন আমাকে সহায়তা করে। ওখানকার লোকজন নিশ্চয়ই বেশ মানবিক। জি, মানবিক। বন্ধু বান্ধব আছে যারাও সহায়তা করে। তা এখন আপনার কাছে কতজন রোগী আছে? বেশ কয়েকজন রোগী আছে, তবে একজন আছে খুব খারাপ অবস্থা, সে তার নাম ঠিকানা বলতে পারে না। আমি তাকে প্রায় 7 বছর ধরে চিকিৎসা এবং সেবা দিয়ে আসছি। 7 বছর। এবং তাকে প্রতি 1-1.5 মাস পর পর 1 ব্যাগ রক্ত দিতে হয়। এতে তো অনেক টাকা দরকার। অনেক টাকার দরকার। ঝন্টু বড়ুয়া, আপনার এই হৃদয় ছোঁয়া মানবিক কাজ আরো অনেককে মানবিক হতে অনুপ্রাণিত করবে। আর আপনার এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এই 2 লক্ষ টাকার চেকটি আপনাকে প্রদান করছি। আশা করি এই সামান্য অর্থ আপনার এই শুভ উদ্যোগকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এইসব মানুষেরা কোনো প্রতিদানের আশায় নয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসার দায় থেকেই হয়ে ওঠেন চিত্তবান। শুধু প্রত্যন্ত অঞ্চলই নয়, শহরে নগরে সারা দেশময় লোক দেখানো দায় সারা নয়, দায়গ্রস্ত হয়ে এইসব মানবিক কাজে আরো অনেকেই এগিয়ে আসবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।